জুলাইয়ের সময় তো ডেফিনিটলি মানুষ আপনাদেরকে হিরো মনে করত। এখন কি মানুষ আপনাদেরকে হিরো মনে করে নাকি ভিলেন? হোল মানুষ হিরো মনে করতো। জুলাই তো একটা অংশ যারা আওয়ামী লীগ, তারা তো আর আমাদেরকে হিরো মনে করতো না, তাদের কাছে ভিলেনে ছিলাম। সাধারণ একটা স্টুডেন্ট, সেখান থেকে আন্দোলনের রাস্তায় এবং সেখান থেকে সরকারের উপদেষ্টা। কখনো ভেবেছিলেন লাইফে যে আপনি একদিন এরকম পজিশনে যাবেন? যেহেতু ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, একটা ইয়া ছিল যে রাজনীতিটা করব। যারা পলিটিক্স করে তাদের তো একটা ইয়া থাকে যে কখনো আমার দল সরকার গঠন করবে, আমি মন্ত্রী হব। তো সেই জায়গা থেকে হয়তো ছিল, বাট গণঅভ্যুত্থানের ফলে এত আর্লি কখনো হবে এটা হয়তো কখনো ভাবিনি। আপনি এখন পুরো দস্তুর পলিটিশিয়ানদের কথা আবার সাধারণ জনগণ সবসময় বিশ্বাস করতে চায় না, আবার জনগণকে খুব তাড়াতাড়ি বোকাও বানাতে পারে পলিটিশিয়ানরা। যখন আপনি জাস্ট অ্যাক্টিভিজমটাই করেন তখন আপনি মোর ফেয়ারলি আপনি কথা বলতে পারেন। আমার তো একটা পার্টি ব্যস্ত থাকবে, আমি একটা পার্টি করি স্বাভাবিক, কালকে আরেকটা পার্টি করলে ওটারও ব্যস্ত থাকবে। সরকার থেকে পদত্যাগ করার পরে আমার মনে আছে আমি 1 মাস পরে পার্টি জয়েন করেছিলাম, 1-1.5 মাস পরে। আমার ওই সময়টা আমার খুব আমাকে নিজেকে স্বাধীন মনে হয়েছে। পলিটিক্যাল কনটেক্সটে খুব পরিচিত একটা স্লোগান ছিল, দিল্লি না ঢাকা। এই পুরো ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? গৃহপালিত একটা রাজনৈতিক দল এই দেশের ক্ষমতায় ছিল, ফলে ভারত যা চাইছে তাই পাইছে। ফলে সে বাংলাদেশকে ছোট করাটা সে তার এক ধরনের হ্যাবিট হয়ে গেছে। আমার যে এই সার্বভৌমত্ব এটা প্রপারলি অ্যাকনলেজড হইলে, এই রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার রেসপেক্ট ইয়ে হইলে, আমার মনে হয় না ভারতের সাথে একটা গুড রিলেশন হইতে কোনো অসুবিধা আছে। তো আপনি কবে দেশ ত্যাগ করছেন? আমি কখনোই আমার দেশ ছাড়বো না। যদি কখনো এরকম হয় যে পলিটিক্যালি আমরা খারাপ অবস্থায় চলে গেলাম, বা তারপরেও বা আমি দেশ ছাড়ার মতো নৈতিক কোনো অপরাধ করিনি এবং ইনশাল্লাহ করবো না সামনের দিনে। ফ্রেশ কফি প্রেজেন্স ইয়ুথ ম্যান্ডেটে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আপনাদের হোস্ট মামুনুর রশিদ, আপনাদের সাথে ইয়ুথ ম্যান্ডেট নিয়ে নাগরিক প্রতিদিন আবারও হাজির হয়ে গেছি। প্রিয় দর্শক, আবারও আমাদের মাঝে এসেছে সেই ঐতিহাসিক জুলাই। জুলাইয়ের সব স্মৃতি আমাদের জেনজিদের তো মনে আছে, আর ডেফিনেটলি আজকে আমাদের সাথে ইয়ুথ ম্যান্ডেটে এমন একজন মানুষ আছেন যিনি জুলাইয়ের খুব পরিচিত মুখ। আমাদের সাথে আছেন ঐতিহাসিক লং মার্চ টু ঢাকার ঘোষক, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভাই। আসিফ ভাই, আপনাকে ওয়েলকাম ইয়ুথ ম্যান্ডেটে। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। শুরুতেই বলছিলাম যেমনটা যে আপনি জুলাই এর পরিচিত মুখ, এবং জুলাইয়ের নাম আসলেই মানুষের মনে যাদের মুখ ভেসে ওঠে তাদের মধ্যে আপনি একজন। এই জুলাই আসলে অনুভূতিটা কেমন হয়? অবশ্যই জুলাই মাসটা, বছরে তো 12টা মাস আছে, বাট জুলাই মাসটা আমাদের জন্য, পুরো আমাদের জাতির জন্য স্পেশাল একটা মাস হয়ে গেছে 2024 সালের গণঅভ্যুত্থানের ফলে। বিশেষ করে আমার জন্য আমি মনে করি অনেক বেশি স্পেশাল। আবার জুলাই মাস এসেছে, 2 বছর হয়ে গেছে এর মধ্যে গণঅভ্যুত্থানের, অথচ মনে হচ্ছে যে গণঅভ্যুত্থান হয়তো খুব তাজা, স্মৃতিগুলো তাজা রয়ে গেছে আর কি। তো অবশ্যই এটা একটা ভালো অনুভূতি, জুলাই মাসটা আসা এবং ওই যে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার যেই স্মৃতিগুলো সেগুলো আবার সামনে আসা, সেগুলো আবার আমাদের নিজের দায়িত্বের জায়গাটা আবার মনে করিয়ে দেয়। ডেফিনেটলি জুলাইয়ের সময় তো ডেফিনেটলি মানুষ আপনাদেরকে হিরো মনে করতো। হিরো মনে করতো না, অ্যাকচুয়ালি ইউ আর দ্য হিরোজ, কোনো সন্দেহ নাই এতে। এখন কি মানুষ আপনাদেরকে হিরো মনে করে নাকি ভিলেন? মানে এটা ভুল যদি আমি বলি যে অ্যাজ এ হোল মানুষ হিরো মনে করতো। জুলাই তো একটা অংশ যারা আওয়ামী লীগ, তারা তো আর আমাদেরকে হিরো মনে করতো না, তাদের কাছে ভিলেনে ছিলাম। কারণ আমরা যে কাজটা করেছি সেটা আওয়ামী লীগের স্বার্থ বিরোধী হয়েছে, তাকে এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তার সরকার পতন হয়ে গেছে, তার দীর্ঘদিনের রাজনীতি একটা বড় ধাক্কার মুখে পড়েছে। কিন্তু তারপরে যেটা হলো, তারপরে রাজনীতির মার পেছে জুলাই গণঅভ্যুত্থানের পরে যদি আমি জাস্ট আবার পড়াশোনায় ফিরে যেতাম, আবার জেনারেল লাইফে ফিরে যেতাম, যদি পলিটিক্সে না আসতাম, তাহলে তো রাজনীতির মার পেছে পরবর্তীতে আবার বিএনপিরও কেউ কেউ আমাদেরকে ভিলেন ভাবা শুরু করলো। কারণ তাদের হয়তো অনেক স্বার্থ, আমরা ওইভাবে তাদেরকে সহযোগিতা করতে পারিনি। আর যেহেতু পলিটিক্সে আসছি, এখন এনসিপিতে আছি, পার্টি হিসেবে স্বাভাবিকভাবে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি প্রত্যেকটারই আসলে প্রতিদ্বন্দ্বী। তো অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো এখন হয়তো বাঁকা চোখে দেখবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় যেভাবে দেখেছে যে আসিফ যেটা বলবে ওইটাই করতে হবে, তাহলে গণঅভ্যুত্থানটা সফল করা যাবে, এখন তার ওই পরিস্থিতি স্বাভাবিকভাবেই নাই। ফলে যেহেতু ইন্টারেস্টেড গ্রুপগুলোর ইন্টারেস্ট আলাদা, ফলে তাদের আমাদেরকে দেখার দৃষ্টিভঙ্গিটাও আলাদা। কিন্তু যখন আমি সাধারণ মানুষের সাথে মিশি, সাধারণ মানুষের কাছে যাই, যখন আমি কোনো রাস্তায় বা কোথাও হাঁটি বা কোনো জায়গায় যাই, তখন আমার মনে হয় না যে তাদের মধ্যে কেউ আমাদেরকে ভিলেন মনে করে। যাদের বিভিন্ন পলিটিক্যাল ইন্টারেস্ট আছে, বিভিন্ন ধরনের জায়গায় হয়তো তাদের সাথে আমাদের বোঝাপড়া হয় নাই, বা আমাদের জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা মনে করে, তাদের কাছে এক ধরনের পছন্দ না হওয়াটাই স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়ের একদম সাধারণ একটা স্টুডেন্ট,
তারপর সেখান থেকে আন্দোলনের রাস্তায় আসা এবং সেখান থেকে সরকারের উপদেষ্টা, মানে যেটাকে আমরা মন্ত্রী হিসেবে জানি, অনেক বিশাল বড় একটা ট্রান্সফরমেশন। আপনি কি কখনো ভেবেছিলেন লাইফে যে আপনি একদিন এরকম পজিশনে যাবেন, বা আপনার কি ড্রিম ছিল কিনা কখনো প্রথমত কোনো? বিশ্ববিদ্যালয়ে আমার লাইফটা গড়পড়তা আর 10টা স্টুডেন্টের মতো ছিল না। আমি ফার্স্ট ইয়ার থেকেই স্টুডেন্ট অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিলাম। ফার্স্ট ইয়ার আমি 2018 সালে ক্লাস শুরু করি ঢাকা ইউনিভার্সিটিতে। তখন কোটা সংস্কার আন্দোলনটা প্রথমবার না, প্রথমবার 13 সালে একবার হয়েছিল। তখন একটা বড় পরিসরে হয়। তো তখনই আমি জড়িত হই এবং ওই যে আশা অ্যাক্টিভিজমের মধ্যে, ওইখান থেকে আর ফেরত যাওয়া হয় নাই। তারপরে কন্টিনিউয়াস পরবর্তী 5-6 বছর 24 সাল পর্যন্ত ছাত্র রাজনীতি, অ্যাক্টিভিজম, ক্যাম্পাসের ইস্যুসগুলো নিয়ে কথা বলা, ক্যাম্পাসের প্রবলেমগুলো নিয়ে কথা বলা, ন্যাশনালি যে ফ্যাসিবাদ চলতেছে এটার বিরুদ্ধে কথা বলা। এগুলো করতে গিয়ে হামলা শিকার হয়েছি অনেকবার, মামলা ছিল আমার নামে, জেলে গিয়েছি। তো আহ, ওই লাইফটা কোনো একটা গড়পড়তা স্টুডেন্টদের মতো ছিল না, একটু ডিফারেন্টে ছিল। বাট যেহেতু ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, একটা ইয়ে ছিল যে আহ, রাজনীতিটা করব, বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু। তখন তো ক্যাম্পাসের পরিসরে করছিলাম, বাট ন্যাশনাল পলিটিক্স করার ইচ্ছা ছিল। তো সেই জায়গা থেকে হয়তো যারা পলিটিক্স করে তাদের তো একটা ইয়ে থাকে যে কখনো আমার দল সরকার গঠন করবে, আমি মন্ত্রী হব, ইয়ে হব। তো সেই জায়গা থেকে হয়তো ছিল, বাট গণঅভ্যুত্থানের ফলে এত আর্লি কখনো হবে এটা হয়তো কখনো ভাবিনি। গণঅভ্যুত্থানের ফলে ওই সময়টাতে আমাদের ওই দায়িত্বটা নিতে হয়েছে। এবং আমি যখন সরকারের অংশ যখন আমরা হব, এই ধরনের একটা ডিসিশন যখন হয়, তখন আমি জানতাম না যে এই অংশ হওয়াটা কোন প্রসেসে হবে। এটা কি আমি মন্ত্রী হব না কি হব। আমি আমার মিনিস্ট্রি অ্যাসাইন হওয়া পর্যন্ত আমি জানতাম না যে আমি কোনো মিনিস্ট্রি রান করতে হবে। আচ্ছা। আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ছিল সিম্পলি আমাদের যে ইতিহাস থেকে আমাদের যে বোঝাপড়া, 90-এর গণঅভ্যুত্থান হয়েছে, 91 নির্বাচনের পরেই কিন্তু শেষ গণঅভ্যুত্থান। 3 দলীয় রূপরেখা, আর কেউ মানে নাই। 2007-এ একটা গণঅভ্যুত্থান হয়েছে, গণতন্ত্র আসে নাই। মানে 2007-এ একটা আন্দোলন হয়েছে বড় ধরনের, যেটা দিয়ে এক এগারো সরকার নির্বাচন দিতে বাধ্য হয়েছে। কিন্তু ওই নির্বাচন দিয়ে একটা ফ্যাসিবাদ কায়েম হয়েছে। ফলে আমাদের একটা বোঝাপড়া ছিল যে আন্দোলনটা সাধারণ শিক্ষার্থীরা করে, আন্দোলনটা দেশের জনগণ করে তারা আবার তাদের জায়গায় ফিরে যায়, পলিটিশিয়ানরা দায়িত্ব নেয়, নিয়ে তারা পলিটিশিয়ানরা আবার পলিটিশিয়ানদের মতো আগের রাস্তায় ফিরে যায় এবং তারা দেশটাকে আবার খারাপ দিকে নিয়ে যায়, আবার একটা আন্দোলনের প্রয়োজন পড়ে। ওই জায়গা থেকে আমাদের বোঝাপড়া ছিল যে আন্দোলনের প্রতিনিধিদের থেকে, সেটা আমি না হয়ে অন্য কেউ হতে পারতো, সরকারে থাকা দরকার জাস্ট অ্যাজ এ ওয়াচডগ, যেই সরকারটা আমরা গঠন করতেছি সবাই মিলে, পলিটিক্যাল পার্টি অ্যান্ড অল, এই সরকারটা গণঅভ্যুত্থানের পক্ষে কাজ করে কিনা, গণঅভ্যুত্থানের যেই ম্যান্ডেটগুলো, যেই আকাঙ্ক্ষাগুলো জনগণের মধ্যে ছিল সেটা বাস্তবায়ন করে কিনা। তো এটা কোন ফরম্যাটে হবে দ্যাট ওয়াজ নট মানে সার্টেইন। এটা হইতে পারতো যে আমি অন্য কোনো ফরম্যাটে জাস্ট, তো এটা পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ ক্যাবিনেটের বাকিরা ভাবলেন যে মিনিস্ট্রি অ্যাসাইন করা উচিত, দেন মিনিস্ট্রি অ্যাসাইন হলো আমাদের। বাট মন্ত্রী হবো এটা কখনো মানে ওই পারপাস নিয়ে যাওয়া ছিল না, যাওয়াটা ছিল অ্যাজ এ ওয়াচডগ থাকা, এটা মন্ত্রী না হয়েও থাকা যেত। আপনি তো এখন আর অ্যাক্টিভিস্ট নাই, আপনি এখন পুরো দস্তুর পলিটিশিয়ান। পলিটিশিয়ানদের কথা আবার সাধারণ জনগণ সবসময় বিশ্বাস করতে চায় না, মানে যারা সচেতন নাগরিক আছে। আবার জনগণকে খুব তাড়াতাড়ি বোকাও বানাতে পারে পলিটিশিয়ানরা। আপনি আমার সাথে এর আগেই আরেকটা শোতে বলেছিলেন যে আপনি বিবাহিত 8 মাস ধরে, সেটা জানার পরে পুরা দেশে অনেক তোলপাড় হয়ে গিয়েছিল। এখন তো 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, অলমোস্ট 1 বছর হয়ে গেছে। আর ওইটা ছিল মনে হয় কয়েক মাস আগে। তো এই কয়েক মাস পরে লাইফের আর কি আপডেট, আমাদেরকে আজকে আর কি ব্যাঙ্গার নিউজ দিবেন? আরেকটা বিয়ে করছেন নাকি এরকম কিছু? না না, আমার খুব বেশি আপডেটের মধ্যে আর নাই, ওই আচ্ছা। একই অবস্থাতেই আছি। আসলে পলিটিশিয়ান আর অ্যাক্টিভিস্টের মধ্যে আমাকে যদি স্বাধীনতা দেওয়া হয় চুজ করার জন্য, আমি অ্যাক্টিভিজমটাকে চুজ করব। তাই পলিটিক্স ভালো লাগে না? নন পার্টিজান, সব পলিটিক্সের বাইরে তো কিছু নাই, আমরা এখানে বসে পলিটিক্সে ডিসকাস করতেছি, হুম। মানে এটা পলিটিক্সের মধ্যেই। বাট আমি আমার মনে হয় যে যখন আপনি জাস্ট অ্যাক্টিভিজমটাই করেন, তখন আপনি মোর ফেয়ারলি আপনি কথা বলতে পারেন হুম। একজন পলিটিশিয়ানের থেকে। এবং তখন আপনার মধ্যে অনেক ধরনের বায়াস কাজ করে না। আমার তো একটা পার্টি বায়াস তো থাকবে, আমি একটা পার্টি করি, স্বাভাবিক। কালকে আরেকটা পার্টি করলে ওটারও বায়াস থাকবে। হুম। তো আমাকে যদি স্বাধীনভাবে চুজ করার সুযোগ থাকতো বা ওই লাক্সারিটা থাকতো, তাহলে হয়তো আমি একক অ্যাক্টিভিস্ট হয়ে যেতে চাইতাম, বা ওইটা হলে আমি বেশি স্বাধীনতা বেশি, মানে আমি তো সরকার থেকে পদত্যাগ করার পরে আমার মনে আছে আমি 1 মাস পরে পার্টি জয়েন করেছিলাম, হুম। হুম। 1-1.5 মাস পরে। আমার ওই সময়টা আমার খুব আমাকে নিজেকে স্বাধীন মনে হয়েছে যে তাই না? ওকে আমি বিয়ে করার পরে নিজেকে স্বাধীন মনে হয়েছে?
হ্যাঁ, আমার চাপ নাই আর কি খুব একটা। না ভালো। আসলে পলিটিশিয়ানদের ওই যে যেটা বললাম ভাইয়া, পলিটিশিয়ানরা জনগণকে অনেকভাবে বোকা বানায়। এখন আপনি ৮ মাস বিয়ে গোপন রাখছেন, এটাও একটা বড় ব্যাপার। কারণ আপনার মতো পাবলিক ফিগার ৮ মাস। মানে আমার একটা বাস্তবতার জায়গা হচ্ছে আমি যেই পজিশনে চলে আসছি ওইটার কারণে আমাকে আমার পার্টির একজন থানা পর্যায়ের যিনি আমাদের সাথে কাজ করেন, থানা পর্যায়ের যিনি লিডারশিপ, তার থেকে শুরু করে দেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত সবাইকে ইনভাইট তো আমার করতে হবে। আচ্ছা। ৩-৪ হাজার মানুষকে ইনভাইট করা, ওই রকম একটা বিয়ে করা, ওইটার যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ওইটা ওই টাইমে আমার ছিল না। এটা একদম সরল স্বীকারোক্তি। ওই জায়গা থেকে বিয়েটা ছোট পরিসরে করেছি। কিন্তু পাবলিক হওয়ার পরে তারপরে অনেকে অনেক চাপ দিচ্ছে যে অনুষ্ঠান করতে হবে, খাওয়াতে হবে। ক্যাপাসিটি কি এখনো তো হয় নাই না হইছে? আহ, ওই বড় পরিসরে আমি যেটা বললাম, আচ্ছা। ছোট পরিসরে একটা প্রোগ্রাম করাই যায়, কিন্তু ওই বড় পরিসরে করার মতোই ইয়াটা নাই। এটা তো পারসেপশন, আমাদের ব্যাপারে অনেক কিছু আছে যে আমরা অনেক কিছু লুকে রাখছি, বাট আমার লাইফটা আমি মনে করি একটা ওপেন বুকের মতো। যখন মনে করেন আমাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি ওই দিন ওয়েস্টার্নের সামনে ছিলেন কিনা, আমি তো বলছি যে আমি নীলা মার্কেট হাঁস খেতে যাই, ওয়েস্টার্নে আমি নীলা মার্কেটে কিছু না পাইলে রাতে তো বন্ধ থাকে, বন্ধ হয়ে যায়, তখন যাই। আমি তো এটা ফ্র্যাঙ্কলি বলছি। মানে একটু আমি একটু রাগঢাক কম রাখি আর কি। আমাকে তো এটা নিয়ে অনেক ঝামেলা পড়তে হয়। তো অনেকে বলে যে চাচা ছোলার কথা বলে বেশি। অরিজিনাল কফি, ক্রিমার আর সুগারের পারফেক্ট কম্বিনেশনে ফ্রেশ কফি 3-in-1। ফ্রেশ কফি 3-in-1, চুমুকেই মুডটা ওয়াও। আপনি নিজেই বললেন যে আপনার আসলে এত বড় করে বিয়ে করার ক্যাপাসিটি নাই। আপনি তো রাজনীতি, আই মিন সরকারের একটা পদে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছিলেন। তারপরে তো আপনি কোনো চাকরিতেও ঢোকেন নাই। চাকরি মনে হয় খুঁজতেছেন বলছেন একটু আগে। আমি একটা কনসালটেন্সিতে আমি আছি। আচ্ছা, এখনো আছে কিনা, মানে চাকরিটা শেষ পর্যন্ত এখন আজ পর্যন্ত আছে কিনা আমি জানি না, বাট স্টিল আচ্ছা, কিছুদিন এক বড় ভাই আমাকে স্যালারি দিয়েছেন, বাট আমি তাকে খুব বেশি ভ্যালুয়েট করতে পারিনি হয়তো তার বিজনেসে। আচ্ছা। তাহলে ওভারঅল এই যে আপনি যদি সামনে মাঝে মধ্যে আপনাকে আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিজম করতে দেখি, ইভেন্ট অর্গানাইজ করতে দেখি, তারপরে আরও সামনে যদি মেয়র ইলেকশন আসে যেটার আলাপে আসবো সামনে, তো সেটা নিয়েও আপনি অনেক কাজকর্ম করেন। এগুলোর ফান্ডিংয়ের সোর্স কি? প্রথমত মেয়র ইলেকশনের আসলে বাংলাদেশের যে একটা প্রবলেম হচ্ছে, আপনার কাগজে কলমে একরকম ইলেকশন কেন্দ্রিক যেই আপনি এত খরচ করতে পারবেন এত, কিন্তু আসলে বাস্তবে সেটা কিছুই হয় না। আমরা হুম, দেখি যে পলিটিশিয়ানরা যারা ইলেকশন করেন তারা অনেক বড়, মানে খালি চোখে দেখা যায় আর অনেক বেশি খরচ করে থাকেন। হুম, তো এটা নিয়ে আমি নিজেও একটা চাপে আছি যে ইলেকশনের ফান্ডিং সোর্সটা কোত্থেকে আসবে। এখন মনে করেন বাংলাদেশে বিএনপি আছে, তাদের এক ধরনের ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম আছে, জামাতের এক ধরনের আছে, তারা তাদের ক্যান্ডিডেটকে সাপোর্টটা দিতে পারে। তো যখন পার্টি থেকে আমাকে বলা হলো যে তুমি ইলেকশনটা করো, যেহেতু ন্যাশনাল ইলেকশনটা করো নাই, তখন আমি বলছি পার্টিকে যে পার্টি আমাকে ফান্ডিং সাপোর্ট দিবে কিনা, বা পার্টি কীভাবে, তখন পার্টি আসলে এক ধরনের হ্যাঁ চেষ্টা করব আমরা ম্যানেজ করার, বাট এক ধরনের অপারগতা থাকে না। আমাদের পার্টির তো এখনও ওই ক্যাপাসিটি ফাইন্যান্সিয়ালি বা ওই রকম বড় বন্ধু বান্ধবও হয়নি যারা হচ্ছে ফাইন্যান্সিয়ালি। তো এটা স্টিল, যেহেতু ইলেকশন এখনও দূরে আছে, এখনও ওইভাবে টেনশন নিতে হচ্ছে না। বাট বিভিন্ন প্রোগ্রামের কথা যেটা বললেন, আমরা মোস্টলি পার্টি থেকেই করে থাকি। এবং আমরা এটা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে, ক্রাউড ফান্ডিং বলতে যেমন বৈশাখে এবার আমরা একটা প্রোগ্রাম করেছি। ওই প্রোগ্রামটাতে আমাদের খরচ হয়েছিল 4.5 লাখ কি 5 লাখ টাকার মতো। তো ওইটা পার্টির মধ্যে যাদের একটু থাকে না, যাদের একটু ক্যাপাসিটি আছে, যে একটু ব্যবসা করে ইয়ে করে, তাদেরকে ফোন দিয়ে কারো থেকে 50,000, কারো থেকে 25,000 এরকম করে করে এখন মনে হয় ওই প্রোগ্রামটার 1-1.5 লাখ টাকা একটা ছোট এজেন্সির কাছে বাকি আছে। ওটা আমাদের একজন সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সে মাঝে মধ্যে নক দেয় যে টাকাটা তো দিতে পারতেছি না। তো একটা 5 লাখ টাকার প্রোগ্রাম করতে এনসিপির একটা পার্টির এরকম চ্যালেঞ্জের মুখে আসলে পড়তে হচ্ছে। তো ফাইন্যান্স পলিটিক্সে এখন আমরা এটা ফিগার আউট করে উঠতে পারি নাই যে এটা কীভাবে হবে। প্রথমত অনেকে ক্রাউড ফান্ডিংয়ের কথা বলে, বাট ক্রাউড ফান্ডিং আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভিজম করতেছেন ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, ছোটোখাটো খরচ চালিয়ে নেওয়া যায়। বাট বড় ধরনের ইলেকশন, তারপর হচ্ছে আপনার বড় ধরনের একটা বড় সমাবেশ করা, বড় ধরনের প্রোগ্রামগুলো করার ক্ষেত্রে, রেগুলারলি করার ক্ষেত্রে ওইটার ক্রাউড ফান্ডিং খুব একটা, হয়তো ক্রাউড ফান্ডিং দিয়ে 20%, 25% পর্যন্ত কভার করা যায়, বাট খুব একটা কার্যকরী হয় না। বাট আমাদের আরেকটা সুবিধা হচ্ছে আমাদের ডায়াসপোরা মেম্বাররা আমাদেরকে সাপোর্ট করেন, পার্টির মধ্যে যাদের সক্ষমতা আছে তারা সাপোর্ট করেন। এগুলোর মধ্য দিয়ে মোটামুটি কাজ চলছে আর কি। বাট ওই ফাইন্যান্সের সাপোর্টটা থাকলে আমি দেখছি যে এনসিপি নির্বাচনে আরো ভালো করতে পারতো এবং সাংগঠনিকভাবে আরো অনেক ভালো করার মানে সম্ভাবনা আছে আর কি।
ঢাকার মেয়র ইলেকশন হোপফুলি সামনে হবে, ধরেন আমরা যদি হাইপোথেটিক্যালি ধরেই নিই আপনি মেয়র হইলেন, ইউল বি দ্য ওয়ান অ্যান্ড অনলি জেনজি মেয়র হিস্ট্রিতে, কোনো ইয়াং মেয়র পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। হোয়াট ডু ইউ থিঙ্ক, ধরেন ট্রেডিশনাল সিস্টেমের বাইরে গিয়ে একটা জেনজি মেয়র আমাদের এই ঢাকা শহরে কি কি নোটিসেবল চেঞ্জ নিয়ে আসতে পারে? আপনার প্ল্যান কি? আমার আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, তো আমার লোকাল গভর্নমেন্টের প্রবলেমগুলো খুব ক্লোজলি দেখা হয়েছে। যদিও এটা আমি উপর থেকে দেখেছি, সিটি কর্পোরেশন তো আমার মন্ত্রণালয়ের অধীনে ছিল। ফলে সিটি কর্পোরেশন অনেকগুলো প্রবলেম নিয়ে আমরা কাজ করেছি, বাট অ্যাজ এ হোল যেহেতু আমাকে দেখতে হচ্ছিল, আবার স্পোর্টস মিনিস্টার দেখতে হচ্ছিল, আবার গভর্নমেন্টেরও অন্যান্য আরও অনেক কাজ থাকে, ফলে ওইভাবে ফোকাস দিয়ে ভিতরে ঢুকে হয়তো অনেক কাজ করতে পারিনি। বাট কিছু উদ্যোগ আপনারা দেখবেন যে আমরা অলরেডি নিয়েছিলাম। ঢাকার ভিজিবলি বড় প্রবলেম কি, একটা হচ্ছে যানজট, অপরিকল্পিত এই সড়ক ব্যবস্থাপনা। আরেকটা হচ্ছে এটা আমি শুধু ডেঙ্গু বলবো না, ওভারঅল হাইজিনের যে প্রবলেমটা আর কি, বর্জ্য ব্যবস্থাপনার কারণেই তো সকল ধরনের এই রোগবালাইগুলো হয়ে থাকে আর কি। এই দুইটা নিয়ে আমাদের স্পেসিফিক প্ল্যান ছিল, আমরা এক্সিকিউশনের দিকেও যাচ্ছিলাম। আপনি জানেন যে আমরা একটা অটোরিকশার ক্ষেত্রে একটা সেফার ভার্সন অফ অটোরিকশা করেছিলাম, এবং সেটার পাইলটিং শুরু হওয়ার কথা ছিল, ঢাকার 4টা ওয়ার্ড দিয়ে শুরু হওয়ার কথা ছিল। তো এটা এখন কন্টিনিউ করা হচ্ছে না সম্ভবত। তো আমি যদি সুযোগ পাই, আমি অবশ্যই এটা পাইলটিং আকারে শুরু করব এবং এটা আমি এক্সিকিউট করব, যাতে মেইন রোডে আর কখনো কোনো অটোরিকশা এবং রিক্সা না থাকে। এবং আমরা প্ল্যান করেছিলাম যে জিও ফেন্সিংয়ের মাধ্যমে অটোরিকশাটাও যে এলাকার জন্য আসলে ডেজিগনেটেড, ওই এলাকার বাইরে সে চলতে পারবে না, অটোরিকশা ড্রাইভারদেরও লাইসেন্স থাকবে। এখন অটোরিকশার ড্রাইভারদেরকে আমরা এমন অবস্থায় রাখছি যে তারা বৈধ না, তারা অবৈধ না, তো যার যেভাবে মনে চায়, রাস্তায় ট্রাফিক পুলিশ ধরে 500 টাকা নিচ্ছে, পলিটিশিয়ান ধরে চাঁদাবাজি করতেছে, অথবা তাকে মারতেছে, আমরা অনেক মানবিক চিত্র দেখি, তাকে তো রাষ্ট্র একটা সলিউশন দেয়নি, 2 দিন পরে পরে তাকে উচ্ছেদ করে দেওয়া হয়, তার রিক্সার চাকা পাঞ্চার করে দেওয়া হয়, বাট তাকে রাষ্ট্র কোনো সলিউশন দেয়নি। তো ওইটা আমরা দেওয়ার একটা উদ্যোগ নিয়েছিলাম, এবং 22,000-এর মতো অটোরিকশা ড্রাইভারকে ট্রেনিং দিয়ে লাইসেন্সও দেওয়া হয়েছিল। তো সেটা আমি বাস্তবায়ন করব একটা। আর দ্বিতীয় হচ্ছে ঢাকা শহরের ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা বিগেস্ট প্রবলেম। আজকে আপনি এখান থেকে বের হন, এটা গুলশান এলাকায়, এই জন্য হয়তো খুব একটা মনে দেখা যাবে না, বাট গলির ভিতরে ঢুকলেই দেখবেন যে এখানে ময়লা পড়ে আছে, ওইখানে ময়লা পড়ে আছে, স্তূপ হয়ে আছে। এবং যখন বৃষ্টি হয় এই ময়লা পানিটাই নালাতে যায়, এবং ওই নালাতেও হচ্ছে ওইটা জমে থাকে, ওইখান থেকে মশা উৎপন্ন হয়, ওইখান থেকে নানা ধরনের রোগ ছড়ায়, দুর্গন্ধর মধ্য দিয়ে আমাদের শারীরিক অনেক ক্ষতি হয়। এবং এই শহরের মানুষরা, বলা হয় যে গ্রামের মানুষের থেকে তাদের শারীরিক অসুস্থতাটা বেশি হয় এই পুরো ইয়াটার কারণে, এবং শহরে একটা দেখতেও সুন্দর লাগে না। তো ওই জায়গা থেকে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে আমি বলেছিলাম, এটা নিয়ে অনেক ধরনের আলাপ আলোচনা হয়েছে যে ময়লার বিল নিব না। ময়লার বিল ইজ জাস্ট এ মানে হুক আর কি, কারণ এটা আমার আপনার প্রতিদিন ফেস করতে হয়। বাট দ্য আইডিয়া ইজ পুরা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাকে, ওয়েস্টটাকে রিসোর্স হিসেবে কাজে লাগানো, যেটা গ্লোবালি অনেক জায়গায় মডেল আছে এটার। ওরা ওয়েস্টটা কালেক্টই করে, প্লাস্টিকটা এক জায়গায় করে, পচনশীল বর্জ্যটা এক জায়গায় করে, এবং শুকনাটা আরেক জায়গায় করে। ফলে ও কিন্তু বাংলাদেশে অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যারা প্লাস্টিক রিসাইকেলিং করে তাদের ব্যবসায়িক কাজে লাগায়। তো আপনি প্লাস্টিকটা তাদের কাছে সেল করতে পারতেছেন, আপনি যে পচনশীল বর্জ্যটা ওইটা দিয়ে আপনি সার উৎপাদন করতে পারতেছেন। তাই এই পুরো প্রসেসটা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, এটা নতুন না। এটা বাংলাদেশে এক্সিকিউশন করার উদ্যোগটা এখন পর্যন্ত কেউ নেয় নাই। খুব প্রাইমারিভাবে ওয়েস্ট টু এনার্জি একটা প্রকল্প নিয়ে কাজ চলতেছে 10 বছর ধরে, এটা এখনো আলোর মুখ দেখা নাই। তো সেটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। এবং এই আমার মনে হয় যে মোটা দাগে এই দুইটা প্রবলেম সলভ করতে পারলে ঢাকা শহরের 50% প্রবলেম সলভ। এর বাইরে ছোট ছোট আরও অনেক চ্যালেঞ্জেস আছে। আমাদের খেলার মাঠ নাই, নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা নেই, অনেকগুলো আবাসিক এলাকায় মানে মনে হবে যে দম বন্ধ হয়ে মারা যাচ্ছি। তো অনেকগুলো ছোট ছোট প্রবলেম আছে, যেটা পুরো শহরের মানুষের জীবন ধারণের যে এক্সপেরিয়েন্স, ওটাকে বেটার করা, সেটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। ফ্যান্টাস্টিক। অরিজিনাল কফি, ক্রিমার আর সুগারের পারফেক্ট কম্বিনেশনে ফ্রেশ কফি 3-in-1। ফ্রেশ কফি 3-in-1, চুমুকেই মুডটা ওয়াও। ভাই এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আমাদের 5ই আগস্টের পরে আমাদের পলিটিক্যাল কনটেক্সটে খুব পরিচিত একটা স্লোগান ছিল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা।
এবং আমাদের ভারত বিদ্বেষী একটা মনোভাব পুরা জেনারেশনের মধ্যে একটা একটা অ্যাক্টিভিজম এটা নিয়ে হয়েছে। আমরা রিসেন্টলি দেখলাম ভারতীয় ভিসা যেটা আছে সেটা ওপেন করে দেওয়া হয়েছে এবং সেটা ওপেন করার পরেই লাখে লাখে মানুষের লাইন ভারতীয় ভিসার জন্য। অলরেডি আমি যদি ভুল না করি 5 লাখ ভিসার অ্যাপ্লিকেশন পড়েছে। এই পুরা ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত এটাকে আমি ভারত বিদ্বেষ বলতে রাজি না। ভারত একটা রাষ্ট্র এবং তারও প্রায় 140 কোটি জনগণ আছে। বাংলাদেশ একটা রাষ্ট্র। বাংলাদেশের সাথে ভারতের প্রবলেমটা কোথায় শুরু হয়? মানে কোন জায়গাটায় প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের মানুষের এবং পুরো দেশেরই প্রবলেমটা হচ্ছে অনারের জায়গায়। আমার যেই সার্বভৌমত্ব আছে, আমার যেই রাষ্ট্র হিসেবে, রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার যে অনারের জায়গাটা আছে, সেটা ভারতের সরকার বা ভারতের নীতি নির্ধারকরা আমাদেরকে দিতে রাজি না। এবং তারা সবসময় এটাকে ওই যে তারা তো অনেকে বলেই যে বাংলাদেশ তো চাইলে আমরা দখল করে ফেলতে পারি, একটা প্রভিন্সের মতো এইভাবে ট্রিট করে। এটা হচ্ছে প্রবলেম এবং ক্রাইসিসের জায়গাটা। এবং এটা আমরা যখন দায়িত্বে ছিলাম তখনও বারবার বলেছি যে ইউ হ্যাভ টু ডিল উইথ বাংলাদেশ অ্যান্ড ইউ হ্যাভ টু ডিল উইথ দ্য পিপল অফ দ্য বাংলাদেশ, অ্যান্ড পিপলের নির্বাচিত সরকারের সাথে আপনার ডিল করতে হবে। প্রবলেম হয়েছে ভারত এখানে তাদের একটা দীর্ঘ সময় আওয়ামী লীগকে তারা এখানে পাইছে, তাদের গৃহপালিত একটা রাজনৈতিক দল এই দেশের ক্ষমতায় ছিল। ফলে ভারত যা চাইছে তাই পাইছে। ফলে সে বাংলাদেশকে ছোট করাটা সে তার এক ধরনের হ্যাবিট হয়ে গেছে, হয় না যে ঘাড়ে চড়ে বসে। ঘাড়ে চড়ে বসে গেছে সে। এখন ভারতের ঘাড়ে আমেরিকা চড়ে বসে গেছে। এই যে ট্রাম্প তো বলে যে মোদি আমাকে স্যার ডাকে, এই যে ছোট করা, এইভাবে ছোট সে তো বাংলাদেশকে করে আসতেছে। এই সেন্টিমেন্ট আপনি যদি দেখেন 2015 সালের আগে বাংলাদেশে কিন্তু এত ভারতের প্রতি ভারত বিরোধী মনোভাবটা ছিল না, সেন্টিমেন্টটা কিন্তু ছিল না। তো এটা তৈরি করছে ভারতের নীতি নির্ধারকরাই আস্তে আস্তে এটা এখানে তৈরি করছে। এবং আই থিঙ্ক যে এইটা অনারের কোশ্চেনটা সলভ হইলে, আমার যে সার্বভৌমত্ব এইটা প্রপারলি অ্যাকনলেজড হইলে, এই রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার রেসপেক্ট ইয়ে হইলে, আমার মনে হয় না ভারতের সাথে একটা গুড রিলেশন হইতে কোনো অসুবিধা আছে। এবং ভিসার ক্ষেত্রে যদি বলেন, আমার মানে ভারতের ভিসাটা কেন ইয়ে হয়, কারণ হচ্ছে এখান থেকে যদি দেশের বাইরে কেউ ট্রাভেল করতে চায়, ফার্স্ট ইজিয়েস্ট এবং হচ্ছে কম খরচের অপশন হচ্ছে ভারত। আবার অনেকের আছে, আপনি 5 লাখের মধ্যে আমি বলে দিতে পারি 2.5 লাখ এরকম আছে যারা হয়তো আইএলস দিচ্ছে বা কোথাও হায়ার স্টাডিজের জন্য যেতে চায় বা কোথাও কাজের জন্য যেতে চায়। তো সে ভিসা ভারী করা একটা প্র্যাকটিস আছে বাংলাদেশে, যে হচ্ছে ভিসায় সিল মারো, ভারতেরটা মারো, নেপালেরটা মারো, আশেপাশে যেটা কম খরচে করা যায় আর কি। তো 5 লাখে 2.5 লাখে হবে এরকম, যে জাস্ট ভিসায় একটা সিল নিয়ে আসে, যাতে তার ট্রাভেল হিস্ট্রিটা স্ট্রং হয়, যাতে সে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। তো আপনি কবে দেশ ত্যাগ করছেন? না, আমাকে তো অনেকবারই, আমাকে তো সবাই বলছে যে অনেকেই বলছে যে আসিফ মাহমুদ পদত্যাগ করার সাথে সাথে পালা যাবে, ওকে ধরো, বিমানবন্দরে ধরো। বাট আমি কখনোই আমার দেশ ছাড়বো না। আরও যদি কখনো এরকম হয় যে পলিটিক্যালি আমরা খারাপ অবস্থায় চলে গেলাম, বা তারপরেও বা আমি দেশ ছাড়ার মতো নৈতিক কোনো অপরাধ করিনি এবং ইনশাল্লাহ করবো না সামনের দিনে, যেটার জন্য আমার দেশ ছেড়ে পালাইতে হবে শেখ হাসিনার মতো। অ্যান্ড মানে আমি এর মধ্যেও তো সরকার থেকে পদত্যাগ করার পরেও তো বিদেশ সফর দিয়ে এসেছি, এবং সামনেও হয়তো আমার কয়েকটা সফর থাকবে। বাট আই থিঙ্ক যেই রেসপন্সিবিলিটিটা দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আছে, এবং মানুষেরও যে এক্সপেকটেশনটা আছে, ও জাস্ট নিজের কথা ভেবে একটা গুড লাইফস্টাইলের জন্য ইয়ে করা, এটা আমি মানে কখনো বাই করি না। ইভেন আমি পলিটিক্সে আসার আগেও আমার ফ্যামিলি থেকে একটা ইয়ে ছিল, পলিটিক্সে যখন ছিলাম আর কি, তো ফ্যামিলি থেকে ইয়ে ছিল যে যদি আমরা দেশের বাইরে পাঠিয়ে দিই ওরে, তাহলে ও পলিটিক্স করবে না। রাজি করালেন কেমনে? তো আমাকে দেশের বাইরে পাঠানোর জন্য 2-3 বছর ধরে চেষ্টা হয়েছে এবং নানা ধরনের ব্ল্যাকমেইলিং, ইমোশনাল ব্ল্যাকমেইল, অনেক ধরনের প্রেশার ক্রিয়েট করার চেষ্টা হয়েছে। বাট আমি কখনো ওইটা অনেক চাপের মুখেও আমি রাজি হই নাই। অ্যান্ড আমি তখন বলতাম ফ্যামিলিকে যে আমি দেশের জন্য কিছু করতে চাই, বাট তারা কখনোই এটা ওইভাবে অ্যাকনলেজ করা বা ওইটাকে রাজি হওয়া, এটা আসলে ওইভাবে পরে যখন হতো না। উপদেষ্টা হয়ে গেলেন, ওনাদের এক্সপ্রেশন কি ছিল? তারপরেও আমার মনে হয় খুব একটা যে খুশি মনে এটা মেনে নিতে। তাই? হ্যাঁ, আমার আম্মু খুশি হবে যদি আমি পলিটিক্স ছেড়ে দিই, কারণ অলওয়েজ একটা রিস্ক থাকে, অলওয়েজ একটা ইয়া থাকে। আবার আমার 3 বোন আছে আর আমি ছেলে হিসেবে একজনই, তো ওই জায়গা থেকেও একটা ইয়া থেকে যে কখনো যদি কিছু হয়ে যায়, এবং মাঝে মধ্যে তো
থ্রেট যে আসে এটা তো ওনাদের কান পর্যন্ত যায় যে লাইফ থ্রেট আছে বা এরকম বাবা মার টেনশনটা আসলে তো বাবা মার হ্যাঁ টেনশন। সেটা থাকবেই। হ্যাঁ আমি এটা মোটামুটি মেনে নিছি। এখন হয়তো ওইভাবে আগের মতো প্রেশার দেওয়া বা বলবে না, বাট স্টিল ব্যাক অফ দ্য মাইন্ড এটা আছে, বোঝা যায়। মেয়র ইলেকশনে আবার একটু মেয়র ইলেকশনের প্রসঙ্গে আসতেছে এটা বারবার, কারণ এটা আপনার সাথে খুব রেলেভেন্ট একটা টপিক। আমার দুইটা প্রশ্ন। আমরা কিন্তু নিউ ইয়র্কে একজন মেয়রকে দেখছি, জোরান মামদানি। ওনার কিন্তু একদম ডিফারেন্ট কাইন্ড অফ একটা ক্যাম্পেইন স্ট্রাকচার ছিল এবং উনি খুব ফেমাসও হয়েছিলেন। আপনার ক্যাম্পেইন স্ট্রাকচারগুলো কি কাইন্ড অফ ওরকম হবে কিনা, এক। আর দুই নাম্বার হচ্ছে, কয়েকদিন আগে আমি একটা রেফারেন্স দিয়ে বলি, ফুড প্যান্ডের সিইও যিনি, উনি একটা কথা বলেছেন যে আমাদের এই সিটিতে বা এখানে ব্যবসা করতে গেলে ভ্যাট ট্যাক্স আমরা বুঝি না, এটা বুঝতে আমাদের কোনো অনেক অসুবিধা হয়। এটা ওভারঅল আমার মনে হয় যে হোল বিজনেসম্যান কমিউনিটিরই একটা প্রবলেম। তো এইটাকে ওভারকাম করার জন্য আপনার এন্ড থেকে কোনো স্পেশাল ডিসিশন বা কোনো অফার কি থাকবে কিনা তাদের জন্য? প্রথমত নিউ ইয়র্কের যেই পার্সপেক্টিভ, ওখানে ভোটারদের যে সেন্টিমেন্ট, যেই সেটার সাথে বাংলাদেশের কনটেক্সট মিলবে না। এখানে আপনাকে নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসতে হবে। এবং আই থিঙ্ক যতই স্ট্র্যাটেজি টিআর এখন পিআর খুব কাজ করতেছে, বাট স্টিল আমার মনে হয় যে সবকিছু ম্যাটার করে আপনি কি অফার করতেছেন মানুষের জন্য, এবং আপনি ভরসাটা জিততে পারতেছেন কিনা, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে ভ্যাট ট্যাক্স স্ট্রাকচার, যেটা লোকাল গভর্নমেন্ট হচ্ছে পৃথিবীর উন্নত দেশগুলোতে স্থানীয় সরকারি লোকাল ট্যাক্সেশনের একটা বড় অংশ নিয়ন্ত্রণ করে। যেমন নিউ ইয়র্ক শহরের ইউটিলিটি থেকে শুরু করে, ট্যাক্সেশন থেকে শুরু করে বড় বড় মোটামুটি সব কিছুই মোটামুটি একটা বড় অংশই নিয়ন্ত্রণ করে নিউ ইয়র্কের মেয়র। ফেডারেল গভর্নমেন্ট খুব বেশি ওইখানে তার আসলে নাই। ফলে ওইখানে ট্যাক্স স্ট্রাকচার কী হবে সেটা নিয়ে প্লে করার সুযোগ আছে, সেটা নিয়ে সে হচ্ছে এদিক ওদিক করতে পারে। কিন্তু বাংলাদেশে লোকাল গভর্নমেন্ট খুবই দুর্বল। আমি নিজে লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিতে ছিলাম এবং আমাদের সংবিধানে লেখা আছে যে আমরা লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করব, কিন্তু কেউ স্ট্রেংথেন করতে চায় না। লোকাল গভর্নমেন্টকে সবসময় দুর্বল করে রাখা হয়। লোকাল গভর্নমেন্টের নিজস্ব যেই ট্যাক্সেশন স্ট্রাকচার, এটা খুবই দুর্বল এবং খুবই ছোট। এবং বাংলাদেশের সেন্ট্রাল গভর্নমেন্টই সব ট্যাক্সেশন করে ঢাকা শহরের মধ্যে। এবং দেখেন ইউটিলিটি, বাংলাদেশে যেই ঢাকা শহরের পানির দিকটা দেখে কে, ওয়াসা কিন্তু সিটি কর্পোরেশনের আন্ডারে না, ওয়াসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে। এটা হওয়া উচিত ছিল সিটি কর্পোরেশনের আন্ডারে। শহরের সকল ইউটিলিটি, বিদ্যুৎ থেকে শুরু করে সব কিছু আইডিয়ালি সিটি কর্পোরেশন আন্ডারে হওয়ার কথা ছিল। কারণ এই প্রবলেমগুলো হলে আপনি মেয়রকে ধরবেন, কারণ তাকে নগরপিতা বলা হয়। বাট এটার অথরিটি তার কাছে নাই। অথরিটি আছে বিদ্যুৎ মন্ত্রণালয়ের, জ্বালানি মন্ত্রণালয়ের কাছে, অথরিটি আছে হচ্ছে ওয়াসার কাছে, অথরিটি হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে। তো ফলে বাংলাদেশের লোকাল গভর্নমেন্ট স্ট্রাকচারালি খুবই উইক। ফলে এখান থেকে আপনার অনেক বেশি কিছু অফার করার সুযোগটা, মানে ট্যাক্স স্ট্রাকচার পুরোটা আপনি চেঞ্জ করবেন, শহরের বিজনেসের পলিসি আপনি করবেন, এই সুযোগটা এই অথরিটিটা আছে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। ফলে এটা কঠিন, মানে নিউ ইয়র্কের যে উদাহরণটা আপনি দিলেন ওই রকম। বাট স্টিল এখানে প্রপার্টি ট্যাক্স আবার রাজুক মাথা গলায়, মানে ফলে আপনার অথরিটিটা খুবই লো হয়ে আসে। ফলে আপনি খুব ছোট ছোট জায়গায় হয়তো কাজ করার সুযোগ আছে। বিউরোক্রেটিক কমপ্লেক্স অনেক বেশি। হ্যাঁ, মানে পলিসিগতভাবে মেয়র ওই জিনিসগুলো করতেই পারে না। ফলে আপনি দেখবেন যে অনেক মেয়র প্রার্থীরা অনেক বড় বড় দিচ্ছে যে আমি বলে না যে ঢাকার সিঙ্গাপুর বানায় ফেলবো, সাংহাই বানায় ফেলবো, বাট ইটস নট রিয়েলিস্টিক। মানে এটা রিয়েলিস্টিক না, এটা জাস্ট গেমিকে কথা বলা। কারণ সাংহাই বানানোর জন্য যেই ধরনের সাপোর্ট সিস্টেম ওইখানে ছিল বা পলিসি আছে, এটাতে ঢাকাতে নেই। মনে করেন আপনি ইলেকশন করতেছেন ইউনিয়ন পরিষদ, আপনি তো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ার জন্য ইলেকশন করতেছেন, কিন্তু আপনি বলতেছেন আমি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তাহলে আমি কুমিল্লার বিভাগ করব। আনরিয়েল না? তো আমাদের মেয়র ক্যান্ডিডেটরা আমি ইদানিং দেখতেছি অনেক ইশতেহার বা কথা বলতেছেন, এরকম আনরিয়েলিস্টিক কথা বলতেছেন, যেটা তার অথরিটির মধ্যে নেই। হয়তো উনি জানেন না মেয়রের কী কী অথরিটি, কী কী দায়িত্ব, অথবা উনি মানুষকে একটা গিমিক বা বোকা বানানোর বা অনেক বড় বড় জিনিস দেখিয়ে বোকা বানানোর একটা মানে চেষ্টা করছেন। আমার জায়গা থেকে, আমি যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় ছিলাম, আমি জানি যে টার্মস অফ রেফারেন্সটা কী কী, আপনি কী কী কাজ করতে পারবেন, কী কী আপনার অথরিটির মধ্যে আছে। তো ওইভাবে আমরা একটা রিয়েলিস্টিক ইশতেহার নিয়ে নগরবাসীর কাছে হাজির হতে চাই। অরিজিনাল কফি, ক্রিমার আর সুগারের পারফেক্ট কম্বিনেশনে ফ্রেশ কফি 3-in-1। ফ্রেশ কফি 3-in-1, চুমুকেই মুডটা ওয়াও। ভাইয়া, রাজনীতির মাঠ থেকে বের হয়ে একটু এবার খেলার মাঠের দিকে আগাই।
কারণ রাজনীতির মাঠ থেকে বের হলে আপনার এই সিরিয়াস ফেসটাতে একটা সুন্দর হাসি আসবে, যেটা সবাই দেখার জন্য ওয়েট আমি বললাম করতেছিল। যে আমি অ্যাক্টিভিস্ট হতে চাই, পলিটিশিয়ান না। সো ফিফা তো চলতেছে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা এটা আগে বলেন, আর ভেবেচিন্তে বললেন আপনার যেটা বলবেন ওটার অপোজিটের ভোটার কমে যাবে। আমি তো ব্রাজিল, আমার একটু বলি, কারণ এটা আমি আচ্ছা না বললেও লুকানোর উপায় নেই, কারণ আমার ওই 2022 সালের একটা ডান্স আছে, আচ্ছা, ওইটার জন্য সবাই জানে অলরেডি। ওয়াই ব্রাজিল, ওয়াই নট আর্জেন্টিনা? ব্রাজিল প্রথমত 2006 সালের 2006 না 2010 সালের ওয়ার্ল্ড কাপ যখন হয়, তখন থেকে আমার মনে আছে আমি ব্রাজিল সাপোর্ট করা শুরু করি, কারণ তখন সবাই জিজ্ঞেস করা শুরু করে ফ্রেন্ডরা যে ব্রাজিল না আর্জেন্টিনা। তখন আমি হচ্ছে আমার আব্বুকে জিজ্ঞেস করেছিলাম যে আব্বু এবং আরো কয়েকজনকে আমি জিজ্ঞেস করছি যে ব্রাজিল কি করছে আগে, আর্জেন্টিনা কি করছে, মানে কে স্ট্রং বা কার হিস্ট্রি কি। তো তখন আমার মনে হয়েছে যে না, ব্রাজিল সাপোর্ট করা উচিত, অ্যান্ড তখন তখন সাপোর্ট করা শুরু করি। বাট ট্রুলি ওয়ার্ল্ড কাপ ভালোভাবে দেখা শুরু করি 14 ওয়ার্ল্ড কাপ থেকে। মানে তখন তো মোটামুটি 15-16 বছর বয়স হয়েছে, মানে ফুটবলটা বোঝা শুরু করি অ্যান্ড দেখা শুরু করি। অ্যান্ড ব্রাজিলের যে হিস্ট্রি, এবং ওই সময়টা 10-এ যদি দেখেন, 2 সালে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতলো এবং 6 সালে খুবই স্ট্রং একটা টিম নিয়ে গিয়ে তারা হারলো। তো স্টিল ব্রাজিলের যে হাইপটা এখনো অনেক হাইপ, বা তখন একদম তরতাজা ছিল আর কি। এখন আর্জেন্টাইন ফ্যানরা যেটা উপভোগ করছেন আর কি, ফর দ্য টাইম বিং। আর্জেন্টাইন ফ্যানদেরকে একটু হবে নাকি পচানি দেওয়া? না না, আই থিঙ্ক সবাই, মানে আমি টক্সিক কাইন্ড অফ ফ্যান না। কিছু ফ্যান তো থাকে যে একেবারে না, আমি একটু ট্যাকটিক্যাল জায়গা থেকে খেলা দেখার চেষ্টা করি। আমি ব্রাজিল সাপোর্ট করি, আমি আর্জেন্টিনা সাপোর্টারদেরকেও আই থিঙ্ক সম্মান করি। এখন আর্জেন্টিনার যে টিমটা আছে, এটা আমার মনে হয় যে ইতিহাসের একটা ওয়ান অফ দ্য পিক টাইম আর্জেন্টাইনদের জন্য, এবং এটা বারবার আসে না, কিন্তু এটা ওই ম্যারাডোনার সময় ছিল, এই সময়ে আছে, আবার পাইতে আবার 36-40 বছর লাগতে পারে। বাট এবং এটা ব্রাজিল ক্ষেত্র সব দলের ক্ষেত্রে সত্যি। জার্মানি রাউন্ড অফ 32 থেকে বাদ পড়ে গেল, তো জার্মানি এত স্ট্রং টিম, 4টা ওয়ার্ল্ড কাপ তারা জিতেছে, 14 পর থেকে কোনোভাবেই আসলে কম্পিটি করে উঠতে পারতেছে না। তো খারাপ সময় ভালো সময় সবকিছু মিলিয়ে আসে। বাট ব্রাজিল এমন একটা টিম, তার খারাপ সময়েও সে কোয়ার্টার ফাইনাল স্ট্যান্ডার্ডের নিচে না, তার খারাপ সময় সে অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনাল। বাট আর্জেন্টিনার খারাপ সময় সে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি অনেকবার। আচ্ছা, এখানে সেটে অনেকে আর্জেন্টাইন ফ্যান আছে, ব্রাজিলও আছে, অডিয়েন্সও আছে, বাকিটা তারা জাজ করুক। আপনার লাইফে খুব পরিচিত একজন ব্যক্তির নাম বলবো, আপনি তার ব্যাপারে 2 লাইন বলবেন আমাদেরকে। এটার পরে আমরা আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাব, অলমোস্ট এন্ড অফ দ্য ডিসকাশন। সেই ব্যক্তির নাম হচ্ছে ডিবি হারুন। টিবি হারুনকে আমার মনে হয়েছে যে থাকে না পাড়ার মাস্তান থাকে না, এরকম মাস্তান। পরে পরবর্তী অবশ্য আমি খোঁজ নিয়ে দেখলাম যে সে পুলিশের চাকরিটাও সে আসলে প্রপারলি পায় নাই, পলিটিক্যাল বিবেচনায় সে পেয়েছিল। ফলে সে মানে একজন হচ্ছে পুলিশের ডিআইজি লেভেলের একটা লোক, তার সাথে যখন আপনি কথা বলবেন, ইউ হ্যাভ টু ফিল লাইক যে সে একটা পুলিশের ডিআইজি, সে একটা প্রসেসের মধ্যে দিয়ে আসছে, এটা লার্নিং। কথা বলার ভাষাই হচ্ছে পুরান ঢাকার গলিতে যেভাবে আমরা কথা বলি ওইভাবে আর কি। মানে তো খুবই ক্রিপি একটা ক্যারেক্টার আমি বলবো, এবং সে তার যোগ্যতার থেকে অনেক বড় একটা দায়িত্বে ছিল তার পলিটিক্যাল বিবেচনার কারণে। গ্রেট ভাই, র্যাপিড ফায়ার রাউন্ডে ঢুকতেছি, ঝটপট অ্যান্সার দিতে হবে, টাইম নেওয়া যাবে না। যদি আমি বলি এক্সপ্লেন করেন তাহলে এক্সপ্লেন করতে পারবেন, অসুবিধা নেই। স্টার্ট করি। হ্যাঁ, চা নাকি কফি? কফি। বিরিয়ানি নাকি কাচ্চি? বিরিয়ানি। মাঠ নাকি মন্ত্রণালয়? মাঠ। বিটকয়েন না বিকাশ? আমি বিকাশ ইউজ করি। আচ্ছা, বিকাশের বিরাট বড় প্রমোশন হয়ে গেল। সকাল না রাত? রাত। কেন? খুব বেশি না, এটা আসলে আমি খুব ডিফারেন্সিয়েট করিনি কখনো ওইভাবে যে আচ্ছা, কোনটা বেটার। রাতের বেলা মনে হয় একটু হাঁস খেতে মজা লাগে, একটু রেস্ট নেওয়া যায় আর কি। আচ্ছা, ওকে। ফোন কল নাকি টেক্সট? টেক্সট। ফোন করলে আমার একটু বিরক্ত লাগে। ওকে। হাঁস নাকি মুরগি? এটার অ্যান্সার তো আমরা মনে হয় সবাই জানি। না না, মুরগি বেশি খাওয়া হয়। মুরগি মানে হাঁসটা হচ্ছে জাস্ট নীলা মার্কেটের জন্য স্পেশাল। আচ্ছা, নীলা মার্কেটে হাঁসটা বেটার হয়। হাঁস আসিফ আজকে থেকে মুরগি আসিফ না, হয়ে ওই গেছে। আমাকে ওইটার পর থেকে আমি খুব বিপদে আছি। মানে ওইটার পর থেকে আত্মীয় স্বজনরা হাঁস রান্না করে বাসায় পাঠায়। খুব, বাট আমি হাঁস খুব একটা আসলে এইভাবে খাওয়া হয় না। ওকে, আর এইবারের কোয়েশ্চেনটা বম্বিং, ওয়েস্ট ইন্ড নাকি নীলা মার্কেট? নীলা মার্কেট। নীলা মার্কেট কেন? ওয়াই নট ওয়েস্ট হলো ইন্ড? নীলা মার্কেটে খরচ কম,
ওকে। ওয়েস্ট ইন্ডিজে একজনের খাবার টাকা দিয়ে আপনি নীলা মার্কেটে 5-6 জন খাই ফেলতে পারবেন আরামসে। হুম। আর আরেকটা হচ্ছে ওদের ওই হাঁস এবং রুমালি রুটি, ওটা খুবই ভালো। আর হুম। অনেকে ইয়া করতে পারবেন, যারা যায় তারা হয়তো এটা মিলাতে পারবেন আর কি। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা শোনার পরে যে মানুষ যেমন হাঁস রান্না করে পাঠায়, এই অ্যান্সারটা শোনার পরে যেটা অ্যান্সার দেবেন ওইটাই পাঠাবে, সো ভেবে চিন্তে দিন। হ্যাঁ, পাঞ্জাবি নাকি টি শার্ট? আমি কমফোর্টেবল টি শার্টে, ওকে। কিন্তু পাঞ্জাবিটা পলিটিক্যাল অ্যাপিয়ারেন্স বলেন, ফর্মাল অ্যাপিয়ারেন্স বলেন, পড়তে হয় আর কি, পড়ি। বাট এখন পাঞ্জাবিতে মোটামুটি কমফোর্টেবল হয়ে গেছে। ওকে, অলরাইট। এরপরে দেখেন বাসায় কয়টা পাঞ্জাবি টি শার্ট আসে। অলরাইট আসিফ ভাই, খুব ভাল লাগলো। আপনার নতুন কোনো আর বিয়ের খবর শুনলাম না, এটা শুনে একটু খারাপও লাগলো, বাট ইট ওয়াজ এ ভেরি গুড কনভারসেশন। আমার ওয়াইফ মাইর দিবে। আচ্ছা, ভাবির প্রসঙ্গ যখন একটু আসলে একটু মানে জেনে নিই, আসলে কেমন কেমিস্ট্রিটা, কেমন রাগ কে বেশি করে, আপনি না ভাবি? দুইজনই করে, বাট আমি বেশি করে মনে হয়। আপনি বেশি করেন? হ্যাঁ। ভাঙায় কে, ভাবি? তারপরে হ্যাঁ, এ কি এত বড় উল্টা কেস? নরমালি তো মেয়েরা করে, ছেলেরা না ভাঙে। সে ওরা করে, কিন্তু আমি আমি একটু ওই যে রাগ ভাঙাবো গিয়ে, বা এটা আমাকে দিয়ে আসলে হয় না, হুম। ফলে বুঝে নিছে আর কি যে আসিফ ভাই বাসায় হোম মিনিস্টার, যা বোঝা যাচ্ছে। না, ভালো। আর এমনিতে ধরেন মাঝে মধ্যে আপনারা যেহেতু ডেফিনেটলি পাবলিক ফিগার, চাইলেই তো একটু এদিক ওদিক বের হওয়া যায় না, তখন কি মাস্ক পরে রিক্সায় ঘোরা হয় নাকি প্ল্যান কি? এখন আমার একটা সমস্যা হচ্ছে, আমি মাস্ক পরলেও আমাকে মানুষ চিনে যায়। হ্যাঁ। পরে আমি শুরু করছি মাস্ক আর ক্যাপ পরবো, তারপরেও চিনে যায়, কারণ আমার এই ফিজিক্যাল স্ট্রাকচারের কারণে আমাকে মাস্ক আর ক্যাপ পরে আমি, তো এই জন্য খুব একটা সময় আমি দিতে পারি না। তারপরে মাঝে মধ্যে রেয়ারলি চেষ্টা করি আর কি, যে একটু গ্রেট। বের হওয়া। আসিফ ভাই, আমাদের অনেক অডিয়েন্স আছে, আপনাকে অলওয়েজ দেখে, আপনার ফ্যান ফলোয়ার্স বা যারা আপনাকে পলিটিক্যাল আইডল হিসেবে মানে, তাদের জন্য যদি লাস্ট কোনো মেসেজ থাকে আজকের শোতে, এটা বলে দেন। আই থিঙ্ক এখন জুলাই মাস চলছে, আমরা আমাদের এই জাতির আপনারা সবাই রিলেট করতে পারবেন। মাত্র 2 বছর আগে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। আমাদের হয়তো প্রত্যাশা প্রাপ্তির অনেক কিছুই মিলে নাই, অনেক কিছুই হয়তো আমাদের ভুল ছিল, পুরো ইকোসিস্টেমের ভুল কিংবা প্রতারণা, সব কিছু মিলেই আমরা যেখানে পৌঁছতে চেয়েছিলাম, যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম, যেই বাংলাদেশ গড়ার জন্য আমাদের সহযোদ্ধারা জীবন দিয়েছে, সেই জায়গায় হয়তো আমরা পৌঁছতে পারি নাই, কিন্তু আমরা এই যাত্রাটা শুরু করেছি 2024 সালে জুলাই গণঅভ্যুত্থান থেকে। প্রতি বছর এই মাসটা, এই সময়টা আসবে, আমরা নিজেদেরকে মূল্যায়ন করতে পারবো এবং একসাথে এই জার্নিটাতে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এটাই প্রত্যাশা থাকবে। এবং প্রত্যেক নাগরিকের জায়গা থেকে আমরা যেন সবার জায়গা থেকে শুধু এটা মনে না করি যে পলিটিশিয়ানসরা যারা বসে আছে, যারা সরকারে আছে, তারাই দেশকে ভালো জায়গায় নিয়ে যাবে। এটা একটা কালেকটিভ এফোর্ট, প্রত্যেক নাগরিকের জায়গা থেকে, সবার যার যার জায়গা থেকে এই দেশের জন্য কিছু করার চেষ্টা করব। ফ্যান্টাস্টিক, উইশ ইউ অল দ্য বেস্ট আসিফ ভাই। আপনার ড্রিম ফুলফিলড হোক এবং আপনি আরও সময় পান, এভারগ্রিন থাকেন এবং আমাদের এক্সপেকটেশনস ফুলফিল করেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। অডিয়েন্স, আজকের মতো ইয়ুথ ম্যান্ডেট থেকে সাইন আউট করছি, কিন্তু নেক্সট এপিসোডে ডেফিনেটলি আরেকটা ইয়ুথ আইকনকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। নাগরিক প্রতিদিনের সাথে থাকেন, ইয়ুথ ম্যান্ডেট দেখতে থাকেন, আর আপনাদের কমেন্ট ফিডব্যাক আমাদের কাছে সবসময় জরুরি। আজকের মতো সাইন আউট করছি।